এই মেকানিক, দেখ তো আমার গাড়িটাতে কি হয়েছে, স্টার্ট নিচ্ছে না। আরে বন্ধু আলামিন, কেমন আছিস? আরে কামরুল, তুই? হ্যাঁ আমি ভালো আছি। তুই এই গ্যারেজে কাজ করিস নাকি? হ্যাঁ, আমি এই গ্যারেজে কাজ করি। ও আচ্ছা, ভালোই। কাজ তো কাজই, কোনো কাজকে ছোট করে দেখতে নেই। আলামিন, এই গ্যারেজ মেকানিক তোর বন্ধু নাকি? আরে রুনা, হ্যাঁ ও আমার ছোটবেলার বন্ধু। কি, এই গ্যারেজ মেকানিক তো ছোটবেলার বন্ধু? ছি, এসব লোককে বন্ধু বানাতে তোর রুচিতে বাঁধে না? আরে রুনা, এভাবে বলছিস কেন? আরে বাদ দে তো সব কথা। কামরুল, আমাদের কাজটা করে দিতে পারবি? আলামিন, আমার তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। তুই একটা কাজ কর, তুই একটু অপেক্ষা কর, আমি খাওয়া দাওয়া করে তোর কাজটা করে দিচ্ছি। এই, আমাদের কি তোর মানুষ মনে হয় না? তোর খাবারের জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? দেখুন ম্যাডাম, আমি খাওয়া ঘুম কাজ টাইম মেনটেন করে চলি। সেজন্য বললাম যে আগে আমি খাওয়া দাওয়া করবো, আমার গায়ে এনার্জি আসবে, তারপরে কাজটা করব। এই, এত কথা আমরা শুনতে চাই না। আগে আমাদের কাজটা করবি, তারপরে অন্য কাজ। ম্যাডাম, আমি তো আপনাকে বলেই দিলাম যে আমি খাওয়া দাওয়া না করে কাজটা করতে পারবো না। আগে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে আমি কাজটা করে দেবো। আচ্ছা কামরুল, ঠিক আছে। তোরও যখন ক্ষুধা লেগেছে, আমাদেরও কিন্তু ক্ষুধা লেগেছে। তাহলে চল না বন্ধু, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই একসাথে খেয়ে আসি। এ আলামিন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর মতো সামান্য একটা গ্যারেজ মেকানিককে নিয়ে আমরা ভালো রেস্টুরেন্টে খাবো? ওর পোশাক আশাকের অবস্থা দেখেছিস? এই যে ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি না যে আপনার মতো অহংকারী মানুষের সাথে বসে কোথাও খাবো। আলামিন, আমি গেলাম। আরে রুনা, তুই কামরুলকে এভাবে না বললেও পারতিস। ও আমার ছোটবেলার বন্ধু, তোর থেকে আমি এটা আশা করিনি। চল। এক্সকিউজ মি। কি ব্যাপার, আপনি এখানে? সেদিন মনে হয় অপমান করে মজা পাননি, তাই আজ আবার অপমান করার জন্য চলে এসেছেন? ছি ছি, আপনি এভাবে কেন কথা বলছেন? এভাবে কথা বলাটাই স্বাভাবিক। সেদিন আপনি আমার বন্ধুর সামনে আমাকে জানা তাই বলে অপমান করেছেন, তো আজ কেন আবার এখানে এসেছেন? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আপনি চলে যাওয়ার পর আলামিন আমাকে অনেক বুঝিয়েছিল। আমিও বুঝতে পেরেছিলাম যে এটা আমার ভুল। গরিবরাও মানুষ, তাদেরও সম্মান আছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন তাতেই অনেক কিছু। তো বলুন, আজকে আপনার গাড়িতে কি সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ঠিক করে দিচ্ছি। না না, আজকে গাড়িতে কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি আপনি রাখেন তাহলে বলতে পারি। আমার মতো একটা মানুষের কাছে আবার রিকোয়েস্ট করবেন? আচ্ছা ঠিক আছে, বলুন দেখি কি রিকোয়েস্ট করবেন। না, আসলে আপনি তো আলামিনের ফ্রেন্ড, আর আমিও আলামিনের ফ্রেন্ড। তাই আসলে বলতে চাচ্ছিলাম কি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাছাড়া আলামিনও আপনার বন্ধু, আলামিন আমারও বন্ধু। ঠিক আছে, আমরা বন্ধু হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি কাজ করুন, আমি আজ আসি। ঠিক আছে। কামরুল, আমাদের পরিচয়টা অল্প দিনের হলেও আমার মনে হয় অনেক দিনের। আসলেই তুমি অনেক ভালো মনের মানুষ। এত অল্প সময়ে আমাকে এতটা আপন করে নিয়েছো। রুনা, আমার থেকেও তুমি অনেক ভালো মনের মানুষ। তা না হলে আমার মতো একটা গ্যারেজ মেকানিককে তুমি এত অল্প সময়ে তোমার মনের ভিতরে জায়গা দিয়েছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো। সত্যি আমি তোমার ভালোবাসা পেয়ে অনেক ধন্য। কামরুল, আমাদের সম্পর্কটা আমাদের দুজনের ভিতরে থাকবে, নাকি এই সম্পর্কটা পারিবারিক পর্যায়ে যাওয়া উচিত? তুমি কি মনে করো? অবশ্যই আমার পরিবারকে জানানো উচিত, কিন্তু আমাকে না একটু সময় দিতে হবে। কারণ আমার ছোটো ভাই ঢাকায় পড়াশোনা করে, ওর জন্য অনেক খরচ পাঠাতে হয়, টাকা পয়সা পাঠাতে হয়। তাছাড়া আমিও বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। 6 মাস পরে আমার পরীক্ষা। আমার এই পরীক্ষাটা না দেওয়া পর্যন্ত তো আমি অন্য কোথাও ধ্যান দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি না হয় আগে প্রতিষ্ঠিত হও, তারপরে এসব নিয়ে ভাবা যাবে, কেমন? হ্যালো ভাই রাজু, বল। কামরুল ভাই, আমি রাজুর বন্ধু রনি বলছি। রাজু অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ। আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি।
ডাক্তার বলেছে ওর ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, তাতে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। আপনি খুব তাড়াতাড়ি টাকাগুলো ম্যানেজ করে হসপিটালে চলে আসুন। হ্যালো হ্যালো, কি হয়েছে কামরুল? আমার আমার ছোটো ভাই রাজু অ্যাক্সিডেন্ট করেছে। ওর বন্ধু রনি আমাকে ফোন দিয়ে বললো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, 3 লক্ষ টাকার প্রয়োজন। যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। কি বলো, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? এত কিছু বিস্তারিত আমি শুনতে পারিনি, শুধু এতটুকু শুনেছি যে আমার ভাইকে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। আচ্ছা তুমি থাকো, আমি যেভাবে হোক টাকার ম্যানেজ করে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু এতগুলো টাকা এত অল্প সময়ে তুমি কিভাবে পাবে? আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের সম্পত্তির যে দলিল আছে সেটা আলী চাচার কাছে রেখে যেভাবে হোক আমি টাকার ম্যানেজ করবো। আমি আসি, তুমি শুধু তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কারা আপনারা? আমাকে ছেড়ে দিন, আমার খুব বিপদ। আমার ছোটো ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে অপারেশন করতে হবে। আমি টাকাগুলো নিয়ে যাচ্ছি, আমার রাস্তাটা ছেড়ে দিন। আমি খুব ভালো করে জানি তোর ব্যাগে কি আছে, তাই তো বলছি ব্যাগটা আমাকে দিয়ে এখান থেকে তোর জীবনটা নিয়ে পালিয়ে যা। দে। না না, এই ব্যাগ আমি কোনোভাবেই দিব না। এই ডন, ওর ব্যবস্থা কর তো। ওকে ম্যাম। ভাই ভাই ভাই, আমার ব্যাগটা মারবেন না, আমার ব্যাগটা দিয়ে দেন, আমার ব্যাগটা দিয়ে দেন। তোকে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে ব্যাগটা আমাকে দিয়ে দে, কিন্তু তুই কোনোভাবেই শুনলি না, তাই তোর এই অবস্থা করলাম। এই ডন চল। ও চলে যখন যাচ্ছি, যাওয়ার আগে তোর মনের একটা ইচ্ছা পূরণ করে দিয়ে যাই। তোর মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আমার সাথে এমনটা কেন হলো, তাই তোকে বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাই। ডন এটা ধর তো। আরে ম্যাম আপনি এটা কি করছেন? আরে ডন তুমি ভয় পেও না, এমনিতে ওকে যে ধুলাই দিয়েছি তাতেও বেশি দিন বাঁচবে না। আর ও আমার মুখ দেখলে তাতে আমার কিছু যায় আসে না, আর ও আমার মুখ দেখলে এমনিতে স্ট্রোক করে মারা যাবে। রুনা, তুমি তুমি আমার সাথে এমনটা কেন করলে? হ্যাঁ আমি। তুই প্রথম যেদিন আমাকে অপমান করেছিলি সেদিন আমি মনে মনে এটা প্ল্যান করেছিলাম যে তোর সাথে আমি বন্ধুত্ব করে এই অপমানের প্রতিশোধ আমি নিব। তারপর আমি তোকে আস্তে আস্তে প্রেমের ফাঁদে ফেলি। তারপর যখন আমি শুনতে পারি তোর ভাই অ্যাক্সিডেন্ট করে ওটিতে আছে আর তুই তার কাছে 3 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিস, তখন আমি ডনের সাথে প্ল্যান করে আজ এখানে এসেছি। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার অপমানের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। তোকে এমন সময় আমি আমার রূপটা দেখালাম, তুই যদি বেঁচেও থাকিস তাহলে সারা জীবনেও আমার এই মুখটা তুই ভুলতে পারবি না। আমি রুনা, আমাকে তোর সারা জীবন মনে রাখতে হবে। তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোককে আমি ভালোবেসেছিলাম? আর তোর সাথে আমি যা করেছিলাম সবই ছিল আমার নাটক, যাতে তোর মতো ছোট লোক গরিবকে আমি উচিত শিক্ষা দিতে পারি। আমি রাজীব সাহেবের মেয়ে, আমার বাবা খুব ভয়ঙ্কর, আর তুই তার মেয়েকে অপমান করেছিস। এখন তো বুঝতেই পেরেছিস আমাকে অপমান করার ফলটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ওপারে ভালো থাকিস, আসি। এই যে ম্যাডাম, আপনি সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছেন। এই বিল্ডিংটা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, আপনি এখনো ভাঙেননি কেন? বিল্ডিং ভাঙার নোটিশ দিয়েছে? কার এত বড় সাহস যে আমার বিল্ডিং ভাঙার নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে কোর্ট থেকে, আর আমাদের নতুন ম্যাজিস্ট্রেট স্যার সেটার তদারকি করছেন। নতুন ম্যাজিস্ট্রেট? সে কে? তার নাম কি? স্যার এখনই আসছেন, ওই যে স্যার চলে এসেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। আরে তুমি কামরুল না? তুমি এই অবস্থানে কিভাবে আসলে? এক্সকিউজ মি, তুমি না, আপনি করে কথা বলুন। তো আপনারা সেই ব্যক্তি যারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে এই বিল্ডিংটা তৈরি করেছেন? আপনি এটা কি অবৈধ জায়গায় কেন বলছেন? এই জায়গার পেছনে আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। সরকারের পারমিশন ছাড়া যেহেতু আপনারা একটা সরকারি জায়গা দখল করে একটা স্থাপনা তৈরি করেছেন, তাহলে সেটা অবশ্যই অবৈধ। আর অবৈধ স্থাপনা তৈরি করতে আপনারা লাখ টাকা খরচ করবেন নাকি কোটি টাকা খরচ করবেন সেটা ডাজন্ট ম্যাটার। গভর্নমেন্টের পক্ষ থেকে আমার কাছে নির্দেশ আছে, যেহেতু আপনারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে একটা স্থাপনা তৈরি করেছেন, সেহেতু এই স্থাপনাটা আমরা সিলগালা করে দিব।
স্যার এটা আপনি কি বলছেন? আপনি যদি এই প্রতিষ্ঠানটা সিলগালা করে দেন তাহলে আমি তো পথের ফকির হয়ে যাব। আপনারা পথের ফকির হবেন নাকি কি হবেন সেটা অবৈধভাবে স্থাপনা তৈরি করার আগে ভাবা উচিত ছিল। এখন ভেবে কোনো লাভ নেই। যাই হোক, আমি যেটা বলেছি সেটাই হবে। স্যার এমনটা করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। দেখুন, এখানে আমি একজন সরকারি অফিসার আর আপনি একজন সাধারণ জনগণ। এখানে আইন যেটা বলবে সেটাই হবে, তার বাইরে কিচ্ছু হবে না। স্যার আপনি না আমাকে ভালোবাসতেন, দয়া করে অন্তত সেই কথাটা ভেবে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমার কথা বলছেন? আমি আপনাকে কিভাবে ক্ষমা করব? আপনাকে ক্ষমা করে দিলে আমার মৃত ভাইয়ের আত্মা কষ্ট পাবে। আপনাকে ক্ষমা করে দিলে আমার সত্যিকারের ভালোবাসাকে অপমান করা হবে। তাই আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। ম্যাডাম, জীবনের অঙ্কটা যোগ বিয়োগ করে মিলিয়ে দেখবেন জীবনে কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন। যাই হোক, এসব কথা নাই বললাম, যে কারণে এখানে আসছি। 1 মাস আগে কোর্ট থেকে আপনাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল আপনার অবৈধ স্থাপনা এখান থেকে সরানোর জন্য। আপনি আইন অমান্য করেছেন। যেহেতু আপনি আইন অমান্য করেছেন সেহেতু আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হলো। আর হ্যাঁ, আপনাকে 15 দিনের সময় দেওয়া হলো। এই 15 দিনের ভিতরে যদি আপনার এই অবৈধ স্থাপনা এখান থেকে সরিয়ে নিয়ে না যান তাহলে আপনার এই অবৈধ স্থাপনা সিলগালা করে দেওয়া হবে। আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। এই 1 ঘন্টার মধ্যে আপনি জরিমানার টাকাটা নিয়ে চলে আসবেন।